কোথায় হারিয়ে গেল দর্শকদের মধ্যে সেই উন্মাদনা? কোথায় গেল সোশ্যাল মিডিয়ার সেই ক্রেজ, সেই হাইপ? আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ, কিন্তু সেই ব্যাপারটাই ফিল করতে পারছি না। জানি না কেন, হয়তো কোহলি এবং রোহিত নেই বলি এরকম অবস্থা। তবে আশা রাখবো ম্যাচ শুরু হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। যাই হোক, আগামীকাল হেডিংলেতে ইংল্যান্ড এবং ভারতের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। ইংল্যান্ড ইতিমধ্যে তাদের প্লেইং 11 ঘোষণা করেই দিয়েছে, কিন্তু ভারতীয় ম্যানেজমেন্টও হয়তো এখনো ভাবছে যে তাদের প্লেইং 11 কেমন হতে পারে, তারাও হয়তো এখনো নিশ্চিত নয়। চলুন তাহলে আজকের এই ভিডিওতে এই প্লেইং 11 কেমন হতে পারে সে সম্পর্কে একটু প্রেডিকশন এবং আলোচনা করব। স্কোয়াডে কারা কারা আছেন ইতিমধ্যে আপনারা জানেন, এবং 19তম সদস্য হিসেবে হর্ষিত রানাকে ভারতীয় স্কোয়াডের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেই নিয়ে বেশ কিছু বিতর্ক হয়েছে, সে নিয়ে আমি পরে আলোচনা করছি। আপাতত প্লেইং 11 কেমন হতে পারে সেটা একটু দেখে নেওয়া যাক। প্রথমেই দুজন ওপেনার। একজন ওপেনার তো ছিলেন রোহিত শর্মা, যিনি অবসর নিয়ে ফেলেছেন, তার জায়গাটা আপাতত খালি আছে। কিন্তু আর একজন ওপেনার যশস্বী জয়সওয়াল, তিনি এখনো আছেন এবং তিনি একজন ওপেনার হিসেবে যে খেলবেন এমনটা কিন্তু বলাই যায়। তবে তার সাম্প্রতিক ফর্ম কিন্তু খুব একটা ভালো নয়। লাল বলের ক্রিকেটে তিনি বিগত যে কয়েকটা ম্যাচ খেলেছেন সেখানে কিন্তু ভালো পারফর্ম করতে পারেনি। এই সিরিজের আগে ইন্ডিয়া এ টিম 3খানা ম্যাচ খেলেছে, দুটো ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে এবং একটা ইন্ট্রা স্কোয়াড ম্যাচ ভারত বনাম ভারত এ দল, ঠিক আছে। তো জয়সওয়াল সবকটা ম্যাচই খেলেছেন। প্রথম ম্যাচে তিনি করেছেন 24 এবং 64, একটা হাফ সেঞ্চুরি আছে। দ্বিতীয় ম্যাচে তিনি করেছেন 17 এবং 5, এবং তৃতীয় ম্যাচ অর্থাৎ ইন্ট্রা স্কোয়াড ম্যাচ যেটা ছিল সেখানে তিনি কিন্তু ব্যর্থ হয়েছেন। কত রান করেছেন আমরা জানি না, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন এমনটাই রিপোর্টে বলা হয়েছে। অর্থাৎ 5 ইনিংসে মাত্র একটা হাফ সেঞ্চুরি রয়েছে যশস্বী জয়সওয়ালের। কিন্তু তা সত্ত্বেও তিনি সম্প্রতি বিগত 1-1.5 বছরে যে পারফরমেন্স করেছেন, ইভেন অস্ট্রেলিয়া সিরিজেও তার যে পারফরমেন্স, সব মিলিয়ে বলাই যায় জয়সওয়ালকে বাদ দেওয়ার কোনো প্রশ্ন নেই। শুধু জয়সওয়াল ফর্মে ফিরুন এমনটাই আমরা চাইবো। এই ইংল্যান্ডের এগেনস্টে তিনি হোম সিরিজে দারুণ খেলেছিলেন, দারুণ, 2খানা ডাবল সেঞ্চুরি, মনে আছে তো? আশা করব সেই ফর্মটা জয়সওয়াল আবারও ফিরিয়ে আনবেন, এবং জয়সওয়াল থাকছে, ফর্ম খুব একটা ভালো নয়, কিন্তু জয়সওয়াল নিঃসন্দেহে একজন ওপেনার হিসেবে থাকছে। তার সাথে আর একজন ওপেনার কে হবেন এটাই হচ্ছে প্রশ্ন। অনেকগুলো অপশন ছিল আমাদের হাতে রোহিতের অবসরের পর। ঋতুরাজ গায়কোয়াড় একটা অপশন ছিলেন, অভিমন্যু ঈশ্বরন যিনি বহুদিন ধরে খেলছে তিনি একটা অপশন ছিলেন, এবং আরেকটা সবচেয়ে ভালো অপশন যেটা ছিল সেটা হলো লোকেশ রাহুল। লোকেশ রাহুল তিনি এই অস্ট্রেলিয়া সিরিজেই রোহিতের পরিবর্তে দুটো ম্যাচে সম্ভবত ওপেনিং করেছেন রোহিতের অনুপস্থিতিতে। তো সেই লোকেশ রাহুল একটা ভালো অপশন হতে পারেন ওপেনিংয়ে, এমনটা আমরা জানতাম, কিন্তু পারফরমেন্সও দরকার ছিল। এই যে প্রস্তুতি ম্যাচগুলো সেখানে রাহুল কেমন খেলেন সেটা দেখতে হতো, এবং সেখানে তিনি দারুণ খেলেছেন। প্রথম প্রস্তুতি ম্যাচ তিনি খেলেননি, দ্বিতীয় ম্যাচে তিনি প্রথম ইনিংসে করেছেন 116, দ্বিতীয় ইনিংসে 51, অর্থাৎ দুটো ইনিংসে 50+ রান, একটা সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরি। এবং থার্ড যে ম্যাচটা ইন্ট্রা স্কোয়াড ম্যাচ যেটা, সেখানেও তিনি হাফ সেঞ্চুরি করেছেন। কত করেছেন আমরা জানি না, কিন্তু রিপোর্টে বলা হয়েছে তিনি হাফ সেঞ্চুরি করেছেন। অর্থাৎ 3 ম্যাচের 3টেতেই 50+ রান। দারুণ ফর্মে আছে লোকেশ রাহুল। লাল বলের ক্রিকেটে এই মুহূর্তে ব্যাটারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ তিনি নিঃসন্দেহে, এবং কোহলি রাহুল চলে যাওয়ার পর তার ওই লিডারশিপ কোয়ালিটিও দরকার কিছু ক্ষেত্রে। তিনি ক্যাপ্টেন নন আমরা জানি, কিন্তু দরকার। উইকেট কিপারও তিনি নন, কিন্তু তাও মাঠে তার উপস্থিতি দরকার। সুতরাং রাহুল এবং জয়সওয়াল এদের ওপেনিং জুটি হয়তো আমরা দেখতে চলেছি। আশা করব এই জুটিটা ক্লিক করবে, কারণ এখন ক্লিক না করলেও সত্যি কথা বলতে কাউকে খুব একটা দোষ দেওয়ার নেই, কারণ এটা একটা ট্রানজিশন পিরিয়ড, ঠিক আছে। জয়সওয়াল এবং রাহুল দুজন ওপেনার। 3 নম্বরে কে খেলবেন এটা নিয়ে অনেক আলোচনা চিন্তা করতে হচ্ছে ম্যানেজমেন্টকে, শুধু আমাকে নয়। আমি তো জানি না কে খেলবে 3 নম্বরে, আমি বড়জোর গেস করতে পারি। ম্যানেজমেন্টও ভাবছে কাকে তারা 3 নম্বরে খেলাবে। 3 নম্বরে বেশ কয়েকটা অপশন রয়েছে, অ্যাকচুয়ালি 4টে অপশন রয়েছে। প্রথম অপশন সাই সুদর্শন। আপনারা তো আইপিএলে দেখেছেন কতটা ভালো প্লেয়ার, এবং ডোমেস্টিকে বলুন লাল বলের ক্রিকেটে অল ওভার খুব ভালো প্লেয়ার সাই সুদর্শন। তিনি কাউন্টি ক্রিকেটে খেলেছেন, ভালো পারফরমেন্স আছে, সেঞ্চুরি আছে। সুতরাং খুব সহজে আপনি সাই সুদর্শনকে লিস্টের বাইরে রাখতে পারবেন না। আরেকটা অপশন সেটা হলো অভিমন্যু ঈশ্বরন। তিনি নর্মালি একজন ওপেনার, কিন্তু 3 নম্বরেও খেলতে পারেন এবং এক্ষেত্রে তার একটা সুযোগ হতে পারে। এছাড়া অপশানে রয়েছেন শুভমান গিল, যিনি এতদিন আমাদের 3 নম্বর ব্যাটার ছিলেন, কিন্তু এক্ষেত্রে শুভমান গিল আর 3 নম্বরে খেলবেন না। অপশন তিনি ছিলেন, কিন্তু তিনি খেলবেন না এমনটা প্রায় কনফার্ম। গতকালই ঋষভ পান্ত সাংবাদিক সম্মেলনে বলেছেন গিল 4 নম্বরে খেলতে চলেছেন, ওই কোহলির ছেড়ে যাওয়া জায়গাটা। সুতরাং 3 নম্বরে আরেকটা অপশন যিনি পড়ে রইলেন তিনি হলেন করুণ নায়ার। করুণ নায়ার এই ইন্ডিয়া এর হয়ে দারুণ খেলেছে 3 নম্বরে, কত করেছেন আমি বলছি, কিন্তু ডোমেস্টিকে আবার তিনি 3 নম্বরে
মানে লাল বলের ক্রিকেটে 6 নম্বরে নামেন, সুতরাং 3 নম্বরটা তার আবার আইডিয়াল পজিশনও নয়। তাহলে কে 3 নম্বরে খেলবে? প্রথমত সাই সুদর্শন, যেটা বললাম, তিনি প্রথম দুটো ম্যাচে খেলেননি, ইন্টার স্কোয়াড ম্যাচে তিনি খেলেছেন এবং সেখানে করেছেন 38 রান। মোটামুটি ঠিক আছে, একটাই ম্যাচ খেলেছেন, একটা ইনিংস খেলেছেন, 38 ঠিক আছে বলা যেতে পারে, ঠিক আছে, খুব ভালো নয়, বাট তার ফর্ম, তিনি কাউন্টি ক্রিকেটে খেলেছেন, পরিবেশ চেনেন ইংল্যান্ডের, সেই হিসাবে খুব ভালো অপশন। অভিমানু ঈশ্বর বহুদিন ধরে রয়েছেন, কিন্তু পারফরমেন্স কখনো আপ কখনো ডাউন। এই তিনটে ম্যাচের কথা যদি বলি, প্রথম ম্যাচে করেছেন 8 এবং 68, একটা হাফ সেঞ্চুরি, দ্বিতীয় ম্যাচে 11 এবং 80, একটা হাফ সেঞ্চুরি, এবং তৃতীয় ম্যাচে 39। একটাতে ভালো খেলেছেন, পরেরটাতে খারাপ, সেই কন্টিনিউয়াসলি ধারাবাহিকতা সেটা কিন্তু নেই, সেই জন্যই তিনি বারবার পিছিয়ে পড়েন। এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না যে এই ম্যাচে তিনি খেলবেন, অনেকটাই সুযোগ কম। গিলের কথা তো আমি বাদই দিলাম, গিল যেহেতু 3 নম্বরে খেলবেন না। করুণ নায়ার, তিনি প্রথম প্রস্তুতি ম্যাচে 3 নম্বরে নেমেছিলেন এবং করেছিলেন 204 রান, ডাবল সেঞ্চুরি, এবং দ্বিতীয় ম্যাচে তিনি 4 নম্বরে নেমেছিলেন, করেছিলেন 40 এবং 15। অর্থাৎ 3 নম্বরে তিনি তো খুবই ভালো খেলেছেন, কিন্তু 3 নম্বরে কি তাকে খেলানো হবে? কারণ 5 নম্বরে ঋষভ পান্থের পর আরো একজন স্পেশালিস্ট ব্যাটার কিন্তু ভারতের প্রয়োজন। যদি ভারত ধ্রুব জুরেল বা নীতিশ কুমার রেড্ডির উপর ভরসা রাখে তাহলে আলাদা ব্যাপার, বা যদি তারা কোনো সিনিয়র ব্যাটার যার উপর ভরসা রাখা যায় এমন কোনো প্লেয়ার চায়, সেক্ষেত্রে করুণ নায়ারকে কিন্তু তারা একটু নিচের দিকে পাঠাবে। সেক্ষেত্রে 3 নম্বরে হয়তো করুণ নায়ার খেলবেন না। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বেস্ট অপশন আমার যতটুকু মনে হচ্ছে সাই সুদর্শন। যদিও করুণ 3 নম্বরে নেবে, ডাবল সেঞ্চুরি করেছেন, খুব খারাপ অপশন নন, কিন্তু মেবি সাই সুদর্শন এক্ষেত্রে খেলবেন, করুণ আরেকটু পরে নামবেন। অর্থাৎ 3 নম্বরে আমরা হয়তো সাই সুদর্শনকে দেখতে পারি, হয়তো, ভরসা তার উপর আছে, এবার শুধু পারফরমেন্স করতে হবে, দ্যাটস ইট। সুতরাং জয়সওয়াল, রাহুল এবং 3-এ সাই সুদর্শন, হয়তো এরকমটাই হতে পারে। 4 নম্বরে যেমনটা বললাম শুভমান গিল, ক্যাপ্টেন, একটা নতুন এরা শুরু হচ্ছে। আমি জানি না, মানে অ্যাকচুয়ালি গিল যে 3 নম্বরে খেলতেন, আমি ভেবেছিলাম 3 নম্বরই খেলবেন, কোনো সমস্যার তো কিছু ছিল না, তাই না? 3 নম্বরে আছে, 3-এই থাকুন। মানে গিল ক্রমাগত নামছেন, প্রথমে ওপেনিং করতেন, তারপরে 3 এলেন, এবার 4 এলেন। আমি জানি না এটা কতটা ঠিক হচ্ছে, বাট সিদ্ধান্ত এমনটাই যখন নেওয়া হয়েছে, আমার তো কিছু বলার নেই। যদি গিল 3-এ খেলতেন, জয়সওয়াল রাহুল ওপেনিংয়ে, 3-এ গিল, 4 নম্বরে করুণ নায়ারকে রেখে দেওয়া যেত, এবং তারপরে আর যারা যারা আছেন তাদেরকে খেলানো যেতে পারতো। যাই হোক, ঠিক আছে, গিল 4-এ, গিল একটাই ম্যাচ খেলেছেন, মানে লাস্ট যে ইন্টার স্কোয়াড ম্যাচ, সেখানে তিনি হাফ সেঞ্চুরিও করেছেন, পজিটিভ ব্যাপার যেটা। তো দেখা যাক, গিল আইপিএলেও ভালো ফর্মে ছিলেন, মোটামুটি ফর্মে রয়েছেন, তো তার থেকে ব্যাটিং পারফরমেন্স তো অবশ্যই এক্সপেক্টেড, তাই না? শুধু ক্যাপ্টেন্সি নয়, দুটোই চাই, এবং ক্যাপ্টেন্সি আরো বেশি করে চাই। 5 নম্বরে ঋষভ পান্থ খেলছেন, এবং তিনি সাংবাদিক সম্মেলনে এটা কনফার্ম করেছেন যে মানে 99% ক্ষেত্রে তিনিই থাকবেন, এমনটাই বলা যায়। ঋষভ পান্থ লালবারের ক্রিকেটে অপরিহার্য ক্রিকেটার, আইপিএলে খারাপ ফর্ম আমরা দেখেছি তাকে, কিন্তু শেষ ম্যাচে আবার সেঞ্চুরি করে কামব্যাকও করেছেন, এবং 5 নম্বরে পান্থ ঠিকঠাক আছেন। উইকেটের পিছনে তার গুরুত্ব খুবই মানে অপরিহার্য যাকে বলে, এবং তার ব্যাটিং পারফরমেন্স দরকার। ইংল্যান্ডের এগেনস্টে তিনিও বলতে হলে এই টিমের একজন সিনিয়র প্লেয়ার। এই জয়সওয়াল, গিল বা সুদর্শন, এদের মাঝখানে তিনি তো সিনিয়র অবশ্যই, তাই না? দায়িত্ব নিয়ে খেলতে হবে, এইটুকুনি বলতে পারি। 5-এ পান্থ। 6 নম্বরে আমি যেমনটা বললাম, মেবি করুণ নায়ারকে 6 নম্বরে খেলানো হতে পারে। ডোমেস্টিকে তিনি 6 নম্বরে খেলেন, লাল বলের ক্রিকেটে ডোমেস্টিকে তিনি কিন্তু 5-6 এরকম জায়গাতে খেলেন, সুতরাং করুণ নায়ারের ক্ষেত্রে একটা ভালো অপশন হতে পারেন। তার সাথে আর একটা অপশন যিনি ছিলেন, তিনি হলেন ধ্রুব জুরেল। এই যে ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে ভারত খেলেছে, সবচেয়ে কনসিস্টেন্ট কিন্তু ধ্রুব জুরেলই ছিলেন। প্রথম ম্যাচে জুরেল করেছেন 94 এবং 53 রানের অপরাজিত ইনিংস, দুটোতেই হাফ সেঞ্চুরি। দ্বিতীয় ম্যাচে তিনি করেছেন 52 এবং 28। লাস্ট ম্যাচটা বাদ দিয়ে বাকি 3টে ম্যাচে তিনি কিন্তু হাফ সেঞ্চুরি করেছেন। মানে রাহুলের পর হয়তো জুরেলই সবচেয়ে কনসিস্টেন্ট বলতে পারি, বাট আমি জানি না জুরেলকে খেলানো হবে কিনা। অভিজ্ঞতা যদি তারা চায় তাহলে হয়তো করুণ নায়ারের উপরই ফোকাস করা হবে। সুতরাং আমার মনে হচ্ছে 6 নম্বরে করুণ নায়ার। 7 নম্বরে রবীন্দ্র জাদেজা। আপাতত অশ্বিনের অনুপস্থিতিতে জাদেজা আমাদের প্রধান স্পিনার, অন্তত ফরেনে। বিদেশের মাঠে তিনি খেলবেন আশা করি। তার ব্যাটিংটা খুব গুরুত্বপূর্ণ, বোলিং তো অবশ্যই রয়েছে, একমাত্র স্পিনার হিসেবে তিনি সম্ভবত খেলবেন, বাট তার ব্যাটিংটাও খুব গুরুত্বপূর্ণ, রান করতে হবে। এবং এই টিমের সবচেয়ে অভিজ্ঞ জাদেজা, অল ওভার সবচেয়ে অভিজ্ঞ জাদেজা, সুতরাং একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে দায়িত্ব নিয়ে এবার কিন্তু তাকে খেলতে হবে, সিম্পল। সুতরাং 7-এ জাদেজা। 8 নম্বর জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রশ্ন উঠে আসছে যে ভারত কি আরেকজন অতিরিক্ত স্পিনার খেলাবে, নাকি ভারত আরেকজন অতিরিক্ত পেসার খেলাবে? অতিরিক্ত স্পিনার খেলালে ভারতের হাতে অপশান, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে অপশান কুলদীপ,
ওয়াশিংটন সুন্দরকে আমার মনে হয় না এই মুহূর্তে খেলানো হবে, কারণ এটা যদি অশ্বিন হতে তাহলে অভিজ্ঞতার খাতির খেলানো হতে পারতো। আবার কুলদীপ যাদবের ব্যাটিংটা সেরকম নয়, অশ্বিন সেই দিকটাও পূরণ করতে পারতেন, ব্যাট হাতেও যথেষ্ট ভালো তিনি। সুতরাং সব মিলে আমার মনে হয় না আরেকজন স্পিনারের দিকে ভারত যাবে। আরেকজন স্পিনার হিসেবে সেক্ষেত্রে অপশন তো অনেকেই রয়েছেন, একটু দুহাত ঘুরিয়ে তো জয়সওয়ালও নিতে পারে, তাই না? বাট আমার মনে হয় না আরেকজন স্পিনার তারা খেলাবে। সুতরাং এবার পেসার অলরাউন্ডার বলাই শ্রেয় ক্ষেত্রে। দুটো অপশন, নীতিশ কুমার রেড্ডি, শার্দুল ঠাকুর। ভারত যদি একটু ব্যাটিংটা স্ট্রং করতে চায় তাহলে রেড্ডি বেটার অপশন, নীতিশ রেড্ডি বেটার অপশন। ভারত যদি বোলিংটা স্ট্রং করতে চায় তাহলে শার্দুল ঠাকুর বেটার অপশন। এবার তাহলে কে খেলবে? এই যে প্রস্তুতি ম্যাচগুলো তারা খেললো সেখানে পারফরমেন্স বলি, শার্দুল ঠাকুর তিনি যদি ব্যাট হাতে বলি, প্রথম ম্যাচে করেছেন 27 রান, একটা ইনিংস খেলেছেন 27, দ্বিতীয় ম্যাচে করেছেন 19 এবং 34, কোনো হাফ সেঞ্চুরি নেই। কিন্তু ইন্ট্রা স্কোয়াড ম্যাচে রিপোর্ট অনুযায়ী তিনি করেছেন 122 রান, অপরাজিত 122 রান, তা আবার ভারতের টপ পেসারদের সামনে, মানে বুমরা, সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এদের সামনে, যেটা অ্যাজ আ ব্যাটিং পারফরমেন্স শার্দুলের ক্ষেত্রে খুবই ভালো। শার্দুল ব্যাটিং করতে পারেন, অতীতেও যথেষ্ট ভালো ব্যাটিং করেছে, এবং ইন্ডিয়ার এরকম প্রেসারদের সামনে যখন 122 রানের ইনিংস খেলেন তখন তার ব্যাটিং খুব দুর্বল, এমনটা একদমই আমরা বলতে পারবো না, তাই তো? নীতিশ কুমার রেড্ডি তার ব্যাটিং পারফরমেন্স, প্রথম ম্যাচে 7 এবং 52 রানের অপরাজিত ইনিংস, হাফ সেঞ্চুরি রয়েছে, দ্বিতীয় ম্যাচে 34 এবং 42, খুব খারাপ একদমই নয়, ঠিকঠাক, ঠিক আছে। যদি আমরা 8 নাম্বার প্লেয়ার হিসেবে তাকে আমরা ভাবি, ঠিকঠাক। এবং এই নীতিশ কিন্তু অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করেছেন, মনে রাখতে হবে। সুতরাং তার ব্যাটিং ঠিকই আছে, কিন্তু বোলিং এর দিক থেকে শার্দুল নীতিশকে কিন্তু অনেকটাই টেক্কা দিয়ে দেবে। দেখুন শার্দুল ঠাকুর এই যে মানে দুটো ম্যাচ খেললো ভারত ইংল্যান্ড লায়ন্সের এগেনস্টে, অল ওভার উইকেট তুলেছেন মাত্র দুটো ম্যাচে খেলেছেন, উইকেট তুলেছেন দুটো। সেখানে নীতিশ রেড্ডি তিনিও দুটো ম্যাচে দুটো উইকেট তুলেছেন। আপনার মনে হতে পারে ডিফারেন্স, কিন্তু এই ইন্ট্রা স্কোয়াড যে ম্যাচটা ভারত খেললো সেখানে ব্যাট হাতে বল হাতে দুভাবে কিন্তু শার্দুল ঠাকুর ফাটাফাটি, ব্যাটিং বোলিং দুটোতেই শার্দুল ঠাকুর দারুণ খেলেছেন, মানে দারুণ। এক্স্যাক্ট কটা উইকেট তুলেছে সেটা বলা যাবে না, কিন্তু যেটা রিপোর্টে বলা হয়েছে যে খুব ভালো অলরাউন্ড পারফরমেন্স, এবং ভারতের টপ অর্ডারকে শার্দুল ঠাকুর কিন্তু খুব চাপের মুখে ফেলেছেন। সুতরাং শার্দুলের বোলিং তো ভালোই, অপরদিকে নীতিশের বোলিং খুব একটা ভালো হয়নি ইন্টার স্কোয়াড ম্যাচে। তো অল ওভার আমি বলি যদি শার্দুল হয়তো 55-45-এ এগিয়ে আছেন নীতিশের থেকে। সুতরাং আমি আপাতত 8-এ শার্দুল ঠাকুরকেই দেখতে পাচ্ছি, হয়তো, নট শিওর, বাট 8-এ হয়তো আমরা শার্দুল ঠাকুরকেই দেখতে চলেছি। সেক্ষেত্রে মেবি নীতিশ রেড্ডি বাদ পড়বেন, শার্দুলেরও অভিজ্ঞতা রয়েছে, দেখা যাক কি হয়। ডোমেস্টিকে শার্দুল খুবই ভালো খেলছেন, অলরাউন্ড পারফরমেন্সই করছেন, এবং ইংল্যান্ড ম্যাচও সেটাই আমরা দেখতেছি। এবার 3 পেসার, 9, 10, 11 পেসার তো আমাদের প্রচুর অপশন রয়েছে। বুমরা আছেন, কৃষ্ণা আছেন, মোহাম্মদ সিরাজ আছেন, আকাশদীপ আছেন, অর্শদীপ সিং আছেন, এরপরে আবার নেওয়া হয়েছে হর্ষিত রানাকে। এখানে একটু বিতর্ক হয়েছে, যেটা আমি শুরুতে বললাম। কি বিতর্ক হয়েছে দেখুন, এই যে মানে প্রস্তুতি ম্যাচ দুটো ভারত খেললো, ঠিক আছে, সেখানে হর্ষিত রানা পারফরমেন্স একেবারে আহামরি ছিল না, তিনি এক ম্যাচে মাত্র একটা উইকেট তুলেছেন। অপরদিকে সেই প্রস্তুতি ম্যাচগুলোর মানে সেই ইন্ডিয়া এ স্কোয়াডের আরও একজন পেসার রয়েছেন, যিনি বল হাতে দারুণ খেলেছেন এবং তার সাথে ব্যাট হাতেও ভালো পারফরমেন্স করেছেন, আনশুল কম্বোজ। তিনি 2 ম্যাচে 5টা উইকেট তুলেছেন, ব্যাট হাতে একটা হাফ সেঞ্চুরিও করেছেন। আমি যদি আনশুল কম্বোজকে বাদও দিই, খলিল আহমেদ তিনি কিন্তু একটা ম্যাচে 4টে উইকেট তুলেছেন, ঠিক আছে। ইভেন মুকেশ কুমার, তারও একটা 3টে উইকেট রয়েছে একটা ইনিংসে। সুতরাং এই যে 4 জন খেলেছেন প্রস্তুতি ম্যাচগুলোতে, তার মধ্যে সবচেয়ে খারাপ পারফরমেন্স হর্ষিত রানা, কিন্তু তারপরও হর্ষিত রানাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এখানে অনেকে প্রশ্ন তুলেছে, তাহলে ভাই প্রস্তুতি ম্যাচগুলো কেন খেলানো হচ্ছে? এবং আমারও এই জায়গাতে কিছু প্রশ্ন আছে। দেখুন হর্ষিত কেন টিমে আছেন আমি সেটা নিয়ে প্রশ্ন তুলছি না। হর্ষিত এর আগে অস্ট্রেলিয়া সিরিজও ভালো বোলিং করেছেন, সুতরাং হর্ষিতকে যদি নিতেই হতো আগেও নেওয়া যেতে পারতো। হর্ষিতকে প্রস্তুতি ম্যাচে ভালো খেলে তারপরে টিমে আসবে এটা দরকারও ছিল না, হর্ষিতকে আগেও নেওয়া যেতে পারতো। কিন্তু যখন তুমি একটা প্রস্তুতি এরকম ম্যাচ করছো, যখন তুমি এরকম একটা ট্যুর ম্যাচ আয়োজন করছো যেখানে তোমার বাকি পেসাররা আরো বেটার কিছু করছে, তখন তুমি তাদের পারফরমেন্সকে ইগনোর করে যে সবচেয়ে খারাপ খেলেছে তাকে তুমি ইনক্লুড করছো টিমে। এই জায়গাতে প্রশ্নগুলো উঠবে। এটা ওই গম্ভীর তার কর্তৃত্ব মানে সব জায়গায় নিজের প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন, তার মন মর্জি মতো সবকিছু চলছে, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা এটাই যে যদি এই আনসুল কম্বোজ বা খালিল এরা এত ভালো খেলার পরও টিমে না আসতে পারেন, তাহলে এই ট্যুর ম্যাচগুলো করার কোনো দরকার নেই। হর্ষিতকে এমনিও ইনক্লুড করা যেত। হর্ষিত ওই একটা ম্যাচে একটা উইকেট পেয়েছেন, মানে খারাপ বোলার এমনটা আমরা বলছি না, তিনি ভালো বোলার, কিন্তু তার থেকেও ভালো পারফরমেন্স যখন আরেকজনের আছে তখন তাকে আমি কিভাবে এত সহজে ইগনোর করছি, তাই না? এই প্রশ্নগুলো উঠবে এবং স্বাভাবিক ওঠা। যাই হোক, তবুও হর্ষিত রানাই সুযোগ পেয়েছেন, আশা করব ভালো বোলিং করবেন, এটুকুনি চাই।
বাট প্লেইং 11-এ বাকি 3জন পেসার কারা হবেন এটা নিয়ে যদি প্রশ্ন করা হয়, একজন তো বুমরা নিঃসন্দেহে থাকবেন, 5টা ম্যাচের 5টা বুমরা খেলবেন কিনা জানি না, কিন্তু বুমরা প্রথম ম্যাচে থাকছেন। মোহাম্মদ সিরাজ তিনিও থাকছেন নিঃসন্দেহে আমরা বলতে পারি। আর একজন পেসার হিসেবে আমি যাকে দেখছি আপাতত তিনি হলেন প্রসিদ্ধ কৃষ্ণা। আকাশদীপ বা হর্ষিত রানা বা হর্ষদীপ সিং এদের থেকে মেবি প্রসিদ্ধ কৃষ্ণের উপর বেশি ফোকাস করা হবে। সেনা কান্ট্রিতে আগেও প্রসিদ্ধ কৃষ্ণ খেলেছেন, তার অভিজ্ঞতা রয়েছে, সেটাই হয়তো এক্ষেত্রে আমরা দেখতে পারি। যদিও হর্ষিত বা আকাশও ট্রাই করা যেতে পারে, তারাও খারাপ অপশন নন, বাট কৃষ্ণ এক্ষেত্রে একটা অপশনে রয়েছেন এবং আমার মতে বাকিদের থেকে তিনি এগিয়ে আছেন। তবে একজন বাহাতি পেসার হিসেবে হর্ষদীপকেও ট্রাই করা যেতে পারে। হর্ষদীপও কিন্তু কাউন্টি ক্রিকেট খেলেছে, তারও ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা আছে। সুতরাং এই থার্ড পেসার যেটা আমি প্রসিদ্ধ কৃষ্ণ বলছি, এটা নিয়ে কিন্তু বেশ কিছু আলোচনা হতে পারে, এটা নিয়েও কিন্তু হয়তো ম্যানেজমেন্ট এখনো ভাবছে। তবে বুমরা সিরাজ নিঃসন্দেহে তারা কিন্তু থাকবে। তো এই হলো আমার মতে প্লেইং 11 প্রথম ম্যাচে। জয়সওয়াল রাহুল ওপেনার, 3-এ সাই সুদর্শন, যদিও এটা নিয়ে আলোচনা হচ্ছে, 4-এ গিল, 5-এ পান্থ, 6-এ মেবি করুণ নায়ার, যদি না তিনি 3 নম্বরে খেলেন। যদি করুণ 3-এ খেলে তাহলে 6 নম্বরে মোস্ট প্রবাবলি ধ্রুব জুড়ে, 7-এ রবীন্দ্র জাদেজা, 8-এ সম্ভবত শার্দুল ঠাকুর, 9, 10, 11 বুমরা সিরাজ এবং হয়তো প্রসিদ্ধ কৃষ্ণ। কি মনে হচ্ছে এই টিম ইংল্যান্ডকে হারানোর ক্ষমতা কি রাখে? ইংল্যান্ড তাদের প্লেইং 11 ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যে। ওপেনিং করবেন জ্যাক ক্রলি, বেন ডাকেট, তারাই করেন। 3-এ অলি পোপ, 4-এ জরুর, একই আছে। 5-এ হ্যারি ব্রুক, 6-এ পেন স্টোকস, একই আছে। 7-এ এই জায়গাটা চেঞ্জ হয়েছে, বেয়ারস্টো অনেকদিন খেলেছেন, তারপরে আপাতত জেমি স্মিথি কিপার। 4 পেসার, দেখুন পেস বোলিং এর জায়গাটাতেই হয়তো ভারত একটু অ্যাডভান্টেজ তুলতে পারে, কারণ যে পেসাররা আছেন তারা ম্যাক্সিমামই নতুন। ক্রিস ওকস তিনি পুরনো, ওকসকে বাদ দিলাম, কিন্তু ব্রাইডেন কার্স বা জশ টাং এরা কিন্তু আসতে নতুন নতুন। গাস অ্যাটকিনসন কিন্তু নেই, এবং তার সাথে স্পিনার হিসেবে রয়েছেন শোয়েব বাশির। তো এই হলো ইংল্যান্ডের 11 এবং ভারতের 11 আমি প্রেডিক্ট করলাম। এবার দেখা যাক কি হয়। তবে যেটা দরকার সেটা হলো হাইপ, সোশ্যাল মিডিয়ার সেই হাইপটা ফেরত আনা দরকার। আরে ভারত ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ শুরু হচ্ছে, টেস্ট। WTC নিয়ে যে পরিমাণ হাইপ ছিল ভারতীয়দের মধ্যে, এই টেস্ট নিয়ে সেরকম হাইপ দেখতে পাচ্ছি না সামহাও। মানে কোহলি চলে যাওয়ার পর এতটাই খারাপ অবস্থা হলো। যাই হোক, আশা করবো সব ফিরে আসবে, একটু সময় লাগবে। রোহিত কোহলি এরা শেষ হয়েছে, আবার একটা নতুন সময়ে পৌঁছাতে সময় লাগবে, এবং যতদিন না সেই জেতার একটা মানে খিদে দেখা যাবে সবার মধ্যে, একটা জেতার অভ্যাস যতদিন না তৈরি হবে ততদিন একটু তো আপ ডাউন হবে। বাট আশা করবো দিনের শেষে ভারত যেন জেতে, এটাই সবাই চায়।